প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আশা করি ভালো আছো। আমি রামপ্রসাদ রায়, প্রভাষক বাংলা, শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। তো আজকে ক্লাসের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। তোমরা দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রের আজকে ক্লাস নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের যে বিষয়টি নিয়ে ক্লাস করা হবে তা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে আজকে ক্লাস হবে। তো ক্লাসের প্রথমেই আমি আলোচনা করতেছি 1 নম্বরে, যে সকল সংস্কৃত বা তৎসম শব্দ অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে সেগুলো অপরিবর্তিত অর্থাৎ পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় ব্যবহার হবে। তো যেমন হস্তি, মস্তক, হস্ত ইত্যাদি এরকম অনেক সংস্কৃত শব্দ আছে যেগুলো বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে, সেগুলো ঠিক অপরিবর্তিত অবস্থায় ব্যবহার হবে। এবার আলোচনার 2 নম্বরে যাই। আলোচনার 2 নম্বরে রেপ। তোমরা জানো রেপ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দুইটা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করা যাবে না রেপ ব্যবহার করলে। যেমন আমরা তোমরা জানো অনেকেই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব প্রয়োগ করে আবার রেপও ব্যবহার করে, কিন্তু এখানে বলা হচ্ছে প্রমিত বাংলা বানান নিয়মে বলা হচ্ছে রেপ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন সূর্য, এই যে অনেকে এভাবে লেখে যে সূর্য, জ আছে, জ ফলা আছে, রেপও আছে, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব। এটাকে আমাদের লিখতে হবে এভাবে যে সূর্য, রেপ দিলে আর অন্য কোনো ব্যঞ্জন ব্যবহার করা যাবে না। তারপর আমরা আরেকটি যে বলতে কার্তিক, অনেকে কার্তিক এভাবে লিখে, ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণ, দুটো ব্যঞ্জন বর্ণ এখানে যুক্ত আছে, এটাকে এভাবে লেখা যাবে না। প্রমিত বাংলা বানান নিয়ম অনুযায়ী আমাদের লিখতে হবে কার্তিক, রেফের পর আর আমাদের কখনোই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব প্রয়োগ করা যাবে না। তো এবার আমরা 3য় নম্বর চলে আসি। এবার 3য় নম্বরে চলে আসি। 3য় নম্বর বলা আছে ব্যঞ্জ সন্ধিতে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম অনুসার হবে। এখানে বলা হচ্ছে সন্ধিতে ক, খ, গ ও ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম অনুসার হবে। যেমন অহম যোগ কার। তোমরা এখানে লক্ষ্য করো যে সন্ধিতে আমাদের দুইটা পদ আছে, একটা পূর্ব পদ আর একটা হচ্ছে পর পদ। কি লক্ষ্য করা হচ্ছে নিয়মে সন্ধিতে ক, খ, গ, ঘ পরে থাকে, অর্থাৎ এই 4টা বর্ণের কোন একটা যদি পর পদের প্রথমে থাকে আর পূর্ব পদের শেষে যদি ম থাকে, তাহলে এই মটা আমাদের কি হবে অনুসারে পরিণত হবে। যেমন অহংকার, এই কথাই বলা হচ্ছে অহংকার। তেমনি করে ভয়ঙ্কর,
ভয়ং যোগ কার, এখানে চলে আসলো ভয়ং ভয়ং কার। তাহলে বলা হচ্ছে সন্ধিতে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদে অন্তঃস্থিত, অন্তঃস্থিত বলতে শেষ, অন্তঃস্থিত বলতে শেষ, এই যে শেষে আমার ম থাকলে এই মটা অনুসারে পরিণত হবে, অনুসার হবে। তেমনি অহং যোগ কার কি হয়ে গেল আমাদের অহংকার, মটা আমাদের অনুসারে পরিণত হয়ে গেছে। তেমনি ভয়ং যোগ কার ভয়ংকার। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে বলা আছে সন্ধি ছাড়া আমাদের ম থেকে অনুসার হবে না, মই আমাদের ব্যবহার হবে। সন্ধি ছাড়া যদি আমাদের, এই যে আমরা জানি অনেক সময় উমটা অনুসারে পরিণত হয়, কিন্তু অনুসারে পরিণত করা যাবে না, আমাদের কি করতে হবে, মই রাখতে হবে সন্ধি ছাড়া। যেমন আমরা বলতে পারি অঙ্ক, অঙ্ক কিন্তু আর বিশ্লেষণ করা যায় না, সরি এই যে অঙ্ক, হ্যাঁ অঙ্ক, এটা এর লিখতে হবে সঙ্গে সঙ্গে সঙ্গী সঙ্গী। আসলে দেখা যায় এগুলোকে সন্ধিতে বিশ্লেষণ করা যায় না, যেগুলো সন্ধিতে বিশ্লেষণ করা যায় না সেগুলোতে কি করতে হবে, এখানে আমাদের মই লিখতে হবে। তো এবার আমরা চতুর্থ নাম্বারে চলে আসি। চতুর্থ নাম্বারে তৎসম শব্দে ইন প্রত্যয় দীর্ঘ ই কার এ পরিণত হবে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে। তৎসম শব্দের ইন প্রত্যয় দীর্ঘ ইকারে পরিণত হবে, দীর্ঘ ইকার পরিণত হবে হ্রস্ব ইকার। তো বলা হচ্ছে তৎসম শব্দের ইন প্রত্যয় দীর্ঘ ইকারে পরিণত হবে হ্রস্ব ইকার। যেমন আর বলতে পারি গুণ যোগ ইন আমরা পেলাম গুণিন, গুণ যোগ ইন। আচ্ছা আমরা পেলাম কি গুণিন, গুণিন থেকে আমরা এটা পেতে পারি, এই যে গুণী অর্থ পেতে পারি আমরা গুণীজন। ঠিক আছে। তৎসম শব্দে ইন প্রত্যয় দীর্ঘ ইকারে পরিণত হবে হ্রস্ব ইকারে সমাসবদ্ধ হলে। এখানে কথা বলা হচ্ছে যে সমাসবদ্ধ হলে তোমরা লক্ষ্য করো গুণ যোগ ইন থেকে হয়ে গেল গুণিন, অর্থাৎ গুণী বলা যায়, একে আবার পরিণত করা যায় গুণীজনে। সমাসবদ্ধ থেকে আমরা বিশ্লেষণ করি জিনিসটাকে, তাহলে আমরা কি পাই, গুণী যে জন, তাহলে কি হয়ে গেল আমাদের গুণীজন। তো আমরা উপরের কথার সাথে মিলিয়ে দেখি
তৎসম শব্দের ই প্রত্যয় দীর্ঘ ইকারে পরিণত হবে রস্য ইকারে। হ্যাঁ, রস্য ইকারে সমাসবদ্ধ হলে। তো দেখো আমাদের গুণ যোগীন হয়ে গেল কি গুণিন। এটাকে যদি আমরা গুণী শব্দ অর্থ বলতেছি গুণী, এটাকে আবার গুণীজন বলা হচ্ছে। তাই গুণী, এই গুণীজনকে যদি আমরা সমাসবদ্ধভাবে বিশ্লেষণ করতে কি বলা যায়? গুণী যে জন, অর্থাৎ গুণীজন। তো এবার আমরা চতুর্থ নিয়মে চলে আসি। চতুর্থ নিয়ম চলে গেল, এবার আমরা পঞ্চম নিয়মে চলে আসি। পঞ্চম নিয়মে চলে আসি যে শব্দের মধ্যে বা শব্দের শেষে আমাদের বিসর্গ ব্যবহার করা যাবে না। বিসর্গ 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 শব্দের অন্তে, অন্তে বলতে শেষে, অন্তে বা মধ্যে ব্যবহার হবে না, ব্যবহার হবে না। তোমরা জানো অনেকেই শব্দের অন্তে বা শেষে বা মধ্যে বিসর্গ ব্যবহার করে, কিন্তু আমাদের প্রমিত বাংলা বানান নিয়ম অনুসারে শব্দের শেষে বা শব্দের মধ্যে বিসর্গ ব্যবহার করা যাবে না। যেমন আমরা দিতে পারি, যেমন প্রধানত, প্রধানত। অনেকে দেখা যায় এই বিসর্গটা দিয়ে দেয়, কিন্তু এটাকে লিখতে হবে প্রমিত বাংলা নিয়ম অনুসারে প্রধানত, প্রধানত। কেমনি করে বলা যায়? মূলত, মূলত। এই যেটাকে আমাদের লিখতে হবে মূলত, মূলত। এমনি করে অনেক আমাদের নিয়ম আছে। যাই হোক, এর পরবর্তী আমি আরেকটা নিয়মে যাচ্ছি। 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়ম হচ্ছে তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে তৎসম, তৎসম বা সংস্কৃত, সংস্কৃত শব্দে যে সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে রস্য, রস্য ই, রস্য ই বা দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই উভয় শুদ্ধ, সেক্ষেত্রে আমাদের শুধু উভয় শুদ্ধ, উভয় শুদ্ধ, উভয় শুদ্ধ, সেক্ষেত্রে, সেক্ষেত্রে কেবল, সেক্ষেত্রে কেবল, সেক্ষেত্রে কেবল আমাদের রস্য ই ব্যবহার করতে হবে, করতে হবে। তো কি বললাম? তৎসম বা সংস্কৃত শব্দে যে সকল ক্ষেত্রে রস্য ই বা দীর্ঘ ই উভয় শুদ্ধ, সেক্ষেত্রে কেবল রস্য ই ব্যবহার করতে হবে। তেমনি করে আরেকটি নিয়ম আছে, তৎসম বা সংস্কৃত শব্দে যে সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে রস্য উ, রস্য উ বা দীর্ঘ উ, দীর্ঘ উ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, সেক্ষেত্রে কেবল রস্য, সেক্ষেত্রে কেবল রস্য উ ব্যবহার করতে হবে। তো তোমরা লক্ষ্য করো, তৎসম সংস্কৃত শব্দের যে সকল ক্ষেত্রে রস্য উ বা দীর্ঘ উ উভয় শুদ্ধ, সেক্ষেত্রে কেবল রস্য উ ব্যবহার করতে হবে। ঠিক আগের নিয়মটার মতো। যেমন দিতে পারি, যেমন দিতে পারি আমরা এখানে রসনা বলি, রসনা বলি, রসনা বলি, সুশি পত্র, উল, হ্যাঁ,
তা তোমরা লক্ষ্য করো উল, এখানে দেখা যায় রচনাবলী সূচিপত্র উল, অনেকে দেখা যায় কি রচনাবলীটাকে এখানে বলে কি দীর্ঘ ই দিয়ে দেয়, ঠিক আছে, এখানে দীর্ঘ দিয়ে দেয়, এটা আবার কি হ্রস্ব, এটা হ্রস্ব উ থেকে আবার দীর্ঘ উ দিয়ে দেয়। যে আমাদের কি বলা হচ্ছে, তৎসম সংশ্লিষ্ট শব্দে যে সব ক্ষেত্রে হ্রস্ব উ বা দীর্ঘ উ উভয় সূত্র, সেক্ষেত্রে কেবল আমরা হ্রস্ব উ ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের প্রমিত বাংলা বানান নিয়ম। তো আমি আর একটা সর্বশেষ নিয়মে যাব। সর্বশেষ নিয়ম যেটা হচ্ছে, যে সকল ক্ষেত্রে আনো প্রত্যয় যুক্ত থাকে, যে সকল শব্দের শেষে আনো প্রত্যয় যুক্ত থাকে, আনো 7 নম্বরে আনো প্রত্যয়, এই আনো প্রত্যয় যে সকল শব্দের শেষে যুক্ত থাকে, সেক্ষেত্রে ও বা ওকার ব্যবহার করতে হবে। তো আমরা আরেকবার পড়ি। আনো প্রত্যয়, আনো কিন্তু একটা হচ্ছে প্রত্যয়, আনো প্রত্যয় যে সকল শব্দের শেষে যুক্ত থাকবে বা উচ্চারিত হবে, সেক্ষেত্রে ও বা ও কার ব্যবহার করতে হবে। যেমন বলা নোটাকে আমরা লিখতে হবে যে বলা নো। তেমনি করানো এটাকে লিখতে হবে করানো। আবার পাঠানোটাকে লিখতে হবে পাঠানো। তা তোমরা লক্ষ্য করো যে বলানো, আনো, এখানে আনো কিন্তু আমাদের যুক্ত আছে। আনো, বলানো, করানো, পাঠানো, এই শব্দগুলোকে আমাদের এভাবে লিখতে হবে যে বলানো ওকার যুক্ত করতে হবে, করানো ওকার যুক্ত হয়েছে, পাঠানো ওকার যুক্ত হয়েছে। তাই আমাদের নিয়ম হচ্ছে আনো প্রত্যয় যে সকল শব্দের শেষে যুক্ত থাকবে, সেক্ষেত্রে ও কার ব্যবহার করতে হবে। তো তোমরা অবশ্যই ক্লিয়ার, অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরেই থাকো।